হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমার সকল ছাত্রছাত্রীকে ইংরেজি নতুন বছরের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমার আলোচনার বিষয় কবি শঙ্খ ঘোষ রচিত কবিতা বাবু বলেন। এই কবিতাটি আইসিএসই বাংলা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। উৎস ও কবি পরিচিতি সহ কবিতাটির পাঠ এবং লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে আজকের আলোচনায়। মূল আলোচনায় আসার আগে প্রতিদিনের মতো বলে নিই, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ। যারা এখনো করনি, তোমাদের যদি এই ধরনের আলোচনাগুলি ভালো লাগে এবং এরকম আলোচনা আরো বেশি করে পেতে চাও, তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলে আসছে আজকের আলোচনায়। শঙ্খ ঘোষ রচিত কবিতা বাবু বলেন। প্রথমে কবি পরিচিতি। তোমাদের পাঠ্য বইতে যেহেতু কবি সাহিত্যিকদের পরিচয় বিস্তারিতভাবে দেওয়া রয়েছে, তাই আমি এখানে কবি শঙ্খ ঘোষ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত কিছু তথ্য জানাবো। কবি শঙ্খ ঘোষের প্রকৃত নাম ছিল চিত্তপ্রিয় ঘোষ। তিনি ছিলেন প্রখ্যাত কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্র বিশেষজ্ঞ। 1932 সালে অবিভক্ত বাংলার চাঁদপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার পৈতৃক ভিটে ছিল বরিশালে। কর্মজীবনে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বাবরের প্রার্থনা, সামাজিক নয়, দিনগুলি রাতগুলি, নিহিত পাতাল ছায়া ইত্যাদি। 1977 সালে তিনি বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থের জন্য আকাদেমি পুরস্কার লাভ করেন। 2011 সালে তাকে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ সম্মানে ভূষিত করা হয়। 2016 সালে তিনি জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন। প্রথিতযশা এই মানুষটি 2021 সালে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবারে আসব এই কবিতার উৎস প্রসঙ্গে। বাবু বলেন কবিতাটি 1977 সালে প্রকাশিত কবি শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা নামক কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবিতার নামকরণ বাবু বলেন, এর থেকেই বুঝতে পারছো কোন একটি বিশেষ শ্রেণীকে কেন্দ্র করে এই কবিতাটি রচিত। আমাদের সমাজে তথাকথিত উচ্চ শিক্ষিত মানুষদের বাবু বলে অভিহিত করা হয়ে থাকে। আজও দেখবে সাধারণভাবে একটু শ্রমজীবী মানুষেরা তাদের চেয়ে সামাজিক প্রতিপত্তিতে যারা উপরের দিকে থাকে বা যাদের হয়ে তারা কাজ করে, তাদেরকে বাবু বলেই সম্বোধন করে থাকে। অর্থাৎ এই বাবু সমাজের উচ্চ শ্রেণীর প্রতিনিধি। এই কবিতায় কবি তাদেরকেই প্রতিনিধি হিসেবে রেখে তাদেরই মুখ দিয়ে নিজেদের কথা বলিয়েছেন, কিন্তু যার মধ্যে দিয়ে একটা সামাজিক চিত্র আমাদের কাছে ফুটে উঠেছে। এই বাবুদের চারিত্রিক বৈশিষ্ট্যকে ব্যঙ্গ বা বিদ্রূপ করে তাদের ভেতরের যে ভণ্ডামি, যে অসততা, তাকেই তুলে ধরেছেন এই কবিতায়। এই কবিতাটি 3টি স্তবকে রচিত। কবিতা শুরু এইভাবে: আমি কেবল কথাই বলি, পুঁথির পড়ি বসে, জীবনযাপন করুক সেটা চাকর বাবুরেরা। মরছে যারা মরুক তারা, নিজের নিজের দোষে, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। এই বাবু নিজের সম্পর্কে প্রথমেই একটা কথা পরিষ্কার করে বলে দিয়েছে যে সে শুধু কথা বলে এবং পুঁথি অর্থাৎ বই পড়ে, সে আর কিছু করে না। আর বলছে জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। জীবনযাপন বলতে আমরা কি বুঝি? দু রকমের। একটা হলো এই প্রতিদিনের যে চলা, প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় কাজগুলো বেঁচে থাকার জন্য আমাদের করতে হয়, সেটাও এক ধরনের জীবনযাপন। কিন্তু প্রকৃত জীবনযাপন হলো জীবনচর্যা। আমাদের প্রত্যেকের কিছু কিছু দায়িত্ব কর্তব্য বোধ আছে সংসারের প্রতি, সমাজের প্রতি। সেই দায়িত্ব কর্তব্য পালনের মধ্যে দিয়ে যে প্রতিদিনের জীবন অতিবাহিত করা, সেটাই আসলে প্রকৃতপক্ষে জীবন যাপন, যেটা আসলে শ্রম বা কর্মমুখর জীবন। কারণ দায়িত্ব কর্তব্য পালন তো ঘরে বসে শুধুমাত্র কথা বলে এবং পুঁথি পড়ে হয় না,
তাই বাবু নিজেই বলছেন যে তিনি কোনো জীবন যাপন করেন না। প্রকৃত অর্থে জীবন যাপন করে কারা? সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা, যাদেরকে এই বাবু চাকর বাকর বলে উল্লেখ করছে। অর্থাৎ যারা শ্রমের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে, যারা সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে নিজের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য, সমাজকে চালিয়ে নেওয়ার জন্য, তারা এদের কাছে চাকর বাকর। তারপরে বলছে মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে, আমি জানি মাথার জোরে আমি সবার সেরা। মরছে যারা মরুক কেন, মরার কথা কেন বলা হয়েছে? আসলে এই যে মাথার ঘাম পায়ে ফেলে শ্রমজীবী মানুষেরা প্রতিদিন কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করে, সেক্ষেত্রে অনেক সময়ই দেখা যায় যে এই কঠোর পরিশ্রম তাদের জীবনী শক্তিকে নিংড়ে নেয়, তাদের আয়ুকে কমিয়ে দেয়। অপর দিক থেকে দেখতে গেলে এই মানুষেরা অনেক সময় তাদের প্রাপ্য যে মজুরি, যে পরিমাণ পরিশ্রম করে সেই অনুপাতে তারা উপযুক্ত মূল্য পায় না। ফলে তাদের যে নিত্যদিনের খাওয়া পড়া, সেখানেও একটা বিরাট ঘাটতি থেকে যায়, যা তাদের জীবনকে খুব কঠিন করে তোলে, অনেক ক্ষেত্রে বেঁচে থাকাটাকে সীমিত করে দেয়। সেই অর্থে এখানে বলছে মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে। অর্থাৎ এই বাবুর মতে তথাকথিত লেখাপড়া না জানা শ্রমজীবী মানুষেরা তাদের বুদ্ধির অভাবে বা শিক্ষার অভাবে এরকম খেটে খেতে বাধ্য হয়, অর্থাৎ এটা তাদের দোষ। নানান আর্থসামাজিক কারণে তারা হয়তো শিক্ষা নিতে পারেনি, বা আত্মসম্মান বোধের কারণে তারা পরিশ্রম করে অর্থ উপার্জন করে, সেটা কিন্তু এই বাবুর কাছে দোষ। তাই তারা যদি হাড় ভাঙা পরিশ্রমে অথবা উপযুক্ত খাদ্যবস্ত্রের অভাবে প্রাণ ত্যাগ করতেও বাধ্য হয়, তাহলেও কিন্তু সেটা তাদের নিজেদের দোষী। কারণ বাবু জানেন মাথার জোরে তিনিই সবার সেরা। অর্থাৎ তিনি যেহেতু একটু লেখাপড়া শিখেছেন এবং তিনি মনে করছেন তিনি বুদ্ধিমান, তাই মাথার জোর অর্থাৎ মেধা বা চালাকির জোরে, এখানে মেধা কথাটিও দেখো একটা কথা খুব পরিষ্কার হয়ে যাওয়া দরকার। এই যে আমরা বারবার বাবুর কথনে বারবার নিজেকে উঁচু শ্রেণীতে দেখানোর জন্য এই যে পুঁথি পড়ি বসে, অর্থাৎ তিনি শিক্ষিত এবং তার মেধার জোর আছে, এই কথাগুলি বলা হচ্ছে, মনে রাখতে হবে এরা কিন্তু প্রকৃত শিক্ষিত বা প্রকৃত মেধাবী নন। কারণ প্রকৃত শিক্ষা যখন সত্যিকারে আমাদের বুদ্ধির বিকাশ ঘটায়, তখন কিন্তু কেউ কাউকে ছোট করতে পারে না এবং শ্রমকে এত নিচু চোখে দেখতে পারে না। এই বাবুরা আসলে পুঁথি সর্বস্ব বিদ্যা অর্জন করেছে, তাদের মেধা বা বোধের জায়গায় কোনো উন্নতি ঘটেনি। এরা যেটুকু করে সেটুকু চালাকি দিয়ে। এই যে চালাকি দিয়ে তারা বলে যে এই সব খেটে খাওয়া মানুষেরা লেখাপড়া জানে না, তার দোষেই তারা মরছে, এইরকম চালাকি দিয়ে তারা নিজেদের এই যে শ্রম বিমুখতা, নিজেদের অক্ষমতাকে ঢেকে রাখতে চায়। পরের স্তবকে বলছেন মানুষ ছুঁতে চাই না বটে মানবতার জ্ঞানে, হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা, পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, জীবন যাপন করবে সেটা চাকর বাকরেরা। এখানে বলছে মানুষ ছুঁতে চাই না বটে মানবতার জ্ঞানী, হৃদয় মেধা থাকে আমার সব সময় ঘেরা। এই স্তবকে বাবু শ্রেণীর চূড়ান্ত অহমিকা এবং আত্মকেন্দ্রিকতার প্রকাশ ঘটেছে। এখানে যে বলা হচ্ছে মানুষ ছুঁতে চাই না বটে মানবতার জ্ঞানে, এর একটা অর্থ কি খুব ভালো করে বুঝে নিতে হবে। মানুষ ছোঁয়া মানে স্পর্শ করা। তাহলে কি একজন অপরজনকে স্পর্শ করবে বা করতে চায় না তার কথা বলা হচ্ছে? না, ছোঁয়া বা স্পর্শ করা যায় দুভাবে। একটা হলো শারীরিক ভাবে, প্রত্যক্ষ ভাবে, আর একটা হলো হৃদয় দিয়ে, মন দিয়ে। আমরা বলি না ভালোবাসার স্পর্শ, সহমর্মিতা, সেই ভালোবাসার স্পর্শ বা সহমর্মিতার কথাই বলতে চেয়েছেন লেখক এখানে। যে ভালোবাসার স্পর্শে মানুষ উচ্চ নিচ ভেদাভেদ ভুলে পরস্পরকে আপন করে নেয়, সেই রকম ভালোবাসার পরশ দেওয়া এই ধরনের অহমিকা সর্বস্ব, আত্মকেন্দ্রিক, স্বার্থপর বাবু মানুষগুলির পক্ষে সম্ভব হয় না। তাই সে সরাসরি বলছে, এতে তার কোনো লজ্জা নেই, যে মানুষ ছুঁতে চাই না বটে মানবতার জ্ঞানী। এরা কিন্তু আত্মসচেতন, এরা কিন্তু জানে
মানবতার জ্ঞান বা মানবতার পাঠ তাদের নেই। এই যে মানুষকে স্পর্শ করা, অর্থাৎ মানুষের হৃদয়কে ভালোবাসার স্পর্শে ভরিয়ে দেওয়া, সেটা তো প্রকৃত অর্থে মানবতা, মানবিক গুণ। সেই মানবতা বা মানবিক জ্ঞান বা গুণ তাদের মধ্যে কিন্তু নেই। সেটা সে জানে এবং ফলাও করে বলতে তার কোনো দ্বিধা নেই। তার অহংকার কোথায়? না, তার রয়েছে হৃদয়ে মেধা, অর্থাৎ সে ভাবছে তার যে বিরাট বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিমত্তাই তাকে সবসময় ঘিরে রয়েছে, এটাই তার অহং। পাল্টে দিতে পারি ভুবন আখ্যানে ব্যাখ্যানে, জীবনযাপন করবে সেটা চাকর বাকরেরা। আক্ষরিক অর্থে আখ্যান বলতে বোঝায় কাহিনী এবং ব্যাখ্যান হলো বিবরণ। এখানে আসলে বাবুদের তত্ত্বকথা সর্বস্ব জীবনকে বলা হয়েছে। তারা ভুবন অর্থাৎ পৃথিবীকে পাল্টে দিতে পারে তাদের গলার জোরে, বাস্তবে কিছু না করেও শুধুমাত্র তত্ত্বকথায় অর্থাৎ মুখের কথায়। আমরা বলি না মুখে মারিতং জগৎ, একটা প্রবাদ আছে, সেই মুখে মারিতং জগৎই হলো এদের সবকিছু। এরা আখ্যানে ব্যাখ্যানে অর্থাৎ পুঁথিগত জ্ঞান দিয়ে, তত্ত্বকথার মধ্যে দিয়ে এরা ভুবনকে বা বিশ্বকে পাল্টে দিতে পারে, এটাই তাদের ধারণা। বলা বাহুল্য যে ধারণা একেবারে ভ্রান্ত। শেষ স্তবকে বলা হচ্ছে, সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা, পুড়তে পুড়তে তখনও তার জানলা দিয়ে দেখি, জীবন যাপন করছে যত চাকর বাকরেরা। দেখো, শেষ স্তবকে এসে কিন্তু লেখক এদের যে প্রকৃত পরিচয় সেটাকে একেবারে প্রকাশ করে দিলেন পাঠকের কাছে। বাবু তার নিজের মুখেই বলছে, সবাই যদি বলে আমায় মিথ্যে এবং মেকি, মিথ্যে অর্থাৎ তাদের যে এই জীবন, তাদের যে এই পুঁথি সর্বস্ব কথাবার্তা, সেটা যে ভীষণ মিথ্যে, বাস্তবে যে তার কোনো উপযোগিতা নেই, সেটাই কিন্তু এখানে সেই বলে দিতে বাধ্য হলো। মিথ্যে অর্থাৎ এরা অসৎ, এবং মেকি শব্দের অর্থ ভণ্ড বা কৃত্রিম। এদের চিন্তা ভাবনা নিজেকে উচ্চাসনে বসিয়ে সমগ্র জগৎকে নিচু চোখে দেখার যে আত্ম অহমিকা, সে যে একেবারেই ভণ্ডামি, সেটা এখানে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে লাইনটি আরো তাৎপর্যপূর্ণ, বলছে নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা। ডেরা মানে আস্তানা, যেখানে কেউ বসবাস করে, সেই জায়গাটিকে বলা হয়। নিজের কথার জালে জলে যদি নিজের ডেরা। এখানে কিন্তু এই জলা মানে আক্ষরিক অর্থে আগুন জ্বলে ওঠা নয়, এই জলা হলো অশান্তি, বিশৃঙ্খলা। এই যে বাক সর্বস্ব, পুঁথি সর্বস্ব এবং দম্ভে বা অহংকারে ভরা একটা জীবন, সেই জীবন তো কখনোই একটা সুস্থ জীবনের প্রতীক হতে পারে না। সংসার জীবনেও নয়, সমাজ জীবনেও নয়। তাই এইসব মানুষগুলোর নিজের যে সংসার, যে পরিবার, তা কিন্তু একসময় ছারখার হয়ে যায়, বিশৃঙ্খলায় ভরে ওঠে, অশান্তিপূর্ণ হয়ে ওঠে। আর সেই বিশৃঙ্খলা, সেই অশান্তি যে তাদের নিজেদেরই ডেকে আনা, সেটাও কিন্তু এই বাবুরা জানে। তাই বলছে নিজের কথার জ্বালাতেই তার নিজের ডেরা জ্বলতে পারে, কিন্তু তবুও তাদের শোধরানোর কোনো রকম ইচ্ছেটুকু নেই। সেই জন্যই বলছে, পড়তে পড়তে তখনও তার জানালা দিয়ে দেখি, জীবন যাপন করছে যত চাকর বাকরেরা। পড়ছে কেন? ভেতরে আমরা বলি না অন্তর্জ্বালায় জ্বলে ওঠা, এগুলো অন্তর্জ্বালা, মনের জ্বালায় জ্বলে পুড়ে খাক হয়ে যায়, এটা তো আমরা কথাতেই জানি। তো এরকমই এদের নিজেদের যখন এই ভণ্ড, মেকি এবং আত্মসর্বস্ব জীবন নিজেদের কাছে অসহ্য হয়ে ওঠে, তখন ভেতরে ভেতরে তারাও পুড়তে থাকে। এবং পুড়তে পুড়তে বলছে জানলা দিয়ে দেখি। জানলা দিয়ে দেখি মানে ঘরের জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখা নয়, এই জানলা হলো মনের জানালা, অন্তর্দৃষ্টি। সেই দৃষ্টি বা মনের জানালা দিয়ে এরা উপলব্ধি করে, বুঝতে পারে তাদের জীবনের এই ফাঁকিটা। আর সত্যিকারে জীবন যাপন করছে যাদের তারা চাকর বাকর বলে উল্লেখ করছে, সেই সাধারণ শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা। সুতরাং আমরা এই সম্পূর্ণ কবিতাটির আলোচনার মধ্যে দিয়ে বুঝতে পারলাম সমাজের যে উচ্চ স্তরে বসে থাকা তথাকথিত উচ্চ শিক্ষিত, উচ্চ ক্ষমতা সম্পন্ন মানুষগুলি, তাদের যে ভণ্ড এবং কৃত্রিম জীবনযাত্রা, তাদের যে অহমিকা, দায়িত্ববোধ, জ্ঞানহীনতা, তাকেই
কবি বিদ্রূপের কষাঘাতে বিদ্ধ করেছেন এই কবিতায়। তোমাদের নিশ্চয়ই মনে থাকবে কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতা, সুকান্ত ভট্টাচার্য রচিত সিঁড়ি কবিতাতেও এমনি করে সমাজের উঁচু শ্রেণীর শোষণ, পীড়ন এবং ভণ্ডামিকে তুলে ধরেছেন নজরুল এবং সুকান্ত নিজের নিজের ভাষায়। কবি শঙ্খ ঘোষের এই বাবু বলেন কবিতাটিও সেই ধারারই একটি কবিতা, যেখানে ক্ষমতাশীল শোষক শ্রেণীর মানুষের ভণ্ডামিকে কবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। বন্ধুরা, আশা করব এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে কবিতাটি তোমাদের কাছে অনেক সহজ করে তুলে ধরতে পারলাম। পরবর্তীকালে কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে ফিরে আসছি। এখনের মতো টাটা।